হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জয় স্টাডি চ্যানেল। আমি তোমাদের জয়চাঁদ স্যার। আজকে আমি ক্লাস 8-এর ইতিহাসের 4 নম্বর চ্যাপ্টারের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার উত্তর সহ আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা খাতাতে কপি করে নাও। পরীক্ষাতে এই কোশ্চেনগুলি ছাড়া তোমাদের আর আসবে না। এই প্রশ্নগুলি তোমরা যদি মুখস্থ করে নাও, পরীক্ষাতে 100% তোমরা কমন পেয়ে যাবে। তো আমি ভিডিওটি আর আমি দেরি না করে শুরু করে দিচ্ছি। অষ্টম শ্রেণী, বিষয় ইতিহাস, চতুর্থ অধ্যায়। 1 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলায় কবে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা যায়? এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, সরি। এটা হবে দুর্ভিক্ষ। ও মন্বন্তর হবে, ঠিক আছে? তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে হচ্ছে দুর্ভিক্ষ ও মন্বন্তর। দেখা যায় উত্তরে যাবে 1769 থেকে 70 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা যায়। পরের প্রশ্ন, কবে কে ইজারদারি ব্যবস্থা চালু করেন? উত্তর, 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ইজারদারি ব্যবস্থা চালু করেন। 3 নম্বর প্রশ্ন, কবে কেন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? উত্তর, 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। 4 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম 2 উৎসাহী ব্যক্তির নাম লেখো। উত্তর, জন শোর ও ফিলিপ ফ্রান্সিস ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের 2 উৎসাহী ব্যক্তি। 5 নম্বর প্রশ্ন, জীবের শত্রু জীব এ কথা কে বলেছিলেন? উত্তর, বঙ্কিমচন্দ্র তার সমালোচনায় এ কথা বলেছিলেন। 6 নম্বর প্রশ্ন, মহল কথাটির অর্থ কী? উত্তর, মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। 7 নম্বর প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থায় কাদের হাতে জমি কেন্দ্রীভূত হয়েছিল? উত্তর, মহাজন ও ব্যবসায়ীদের হাতে। 8 নম্বর প্রশ্ন, রায়তওয়ারি ব্যবস্থায় খাজনার হার কত ছিল? উত্তর, 45 থেকে 55% খাজনার হার ছিল। 9 নম্বর প্রশ্ন, রায়তওয়ারি ব্যবস্থায় কাদের সঙ্গে কোম্পানির বন্দোবস্ত হয়? উত্তর, রায়তওয়ারি ব্যবস্থায় কোম্পানির সাথে রায়তদের বন্দোবস্ত হয়। 10 নম্বর প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থায় কাদের সাথে কোম্পানির জমি বন্দোবস্ত হয়েছিল? উত্তর, মহলওয়ারি বন্দোবস্ত করা হয় গ্রাম সম্প্রদায়ের সাথে কোম্পানির। 11 নম্বর প্রশ্ন, অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বুঝো? উত্তর, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলে ব্যাখ্যা করা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, কাদের চাহিদার কথা মাথায় রেখে নীল চাষ করা হতো? উত্তর, ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে নীল চাষ করা হতো। 13 নম্বর প্রশ্ন, কী কারণে ও কবে নীল বিদ্রোহ হয়েছিল? নীল চাষ শুরু হলে নীল চাষ করার জন্য চাষিদের দাদন নিতে বাধ্য করা হতো, তাদের উপর ইচ্ছামতো দমনপীড়ন চালানো হতো। তাই 1859 থেকে 60 খ্রিস্টাব্দে, সরি এখানে চাষিরা হয়ে যাবে, এটা চাষিরা হয়ে যাবে, ঠিক আছে, বিদ্রোহ ঘোষণা করেন। পরের প্রশ্ন, কোথায় কোথায় বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? উত্তর, আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। পরের প্রশ্ন 15 নম্বর, কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাব কী ছিল? উত্তর, দেশের বিভিন্ন প্রান্তের হবে, এটা সরি প্রান্তের হয়ে যাবে।
দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল। 16 নম্বর প্রশ্ন, কুলি কাহিনী নিবন্ধটি কার লেখা? উত্তর, রামকুমার বিদ্যারত্নের লেখা। 17 নম্বর প্রশ্ন, রাজস্ব আইন বা টেনেন্সি অ্যাক্ট কবে পাস হয়? উত্তর, 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন বা টেনেন্সি অ্যাক্ট পাস হয়। 18 নম্বর প্রশ্ন, কবে ব্রিটেনে সুতি কাপড়ের রপ্তানি বন্ধ হয়? উত্তর, 1720 সালে আইন করে ব্রিটেনে সুতি বস্ত্র বিক্রি বন্ধ করা হয়। 19 নম্বর প্রশ্ন, কবে ও কেন কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল? উত্তর, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল। 20 নম্বর প্রশ্ন, কোন কোন শহর কেন জৌলুস হারিয়েছিল? উত্তর, মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট প্রভৃতি শহর জৌলুস হারিয়ে ফেলে, কারণ এখানকার কুটির শিল্পগুলি ধ্বংস হয়ে যায়। 21 নম্বর প্রশ্ন, ভারতে ঔপনিবেশিক প্রশাসনের শিল্পনীতি কিভাবে নির্ধারিত হতে থাকে? উত্তর, 1813 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটেনের শিল্প চাহিদার কথা মাথায় রেখে ভারতের ঔপনিবেশিক প্রশাসনের শিল্পনীতি নির্ধারিত হতে থাকে। 22 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়? উত্তর, বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। 23 নম্বর প্রশ্ন, প্রথম পাটকল কোথায় চালু হয়? উত্তর, 1885 খ্রিস্টাব্দে হুগলির রিষড়ায় প্রথম পাটের কারখানা চালু হয়। 24 নম্বর প্রশ্ন, বিংশ শতকের গোড়ায় কোন কোন শিল্প গড়ে উঠতে থাকে? উত্তর, বিংশ শতকের গোড়ায় চামড়া, চিনি, লৌহ ইস্পাত ও বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠতে থাকে। 25 নম্বর প্রশ্ন, কবে ভারতে রেল প্রকল্পের সূচনা হয়েছিল? উত্তর, 1853 খ্রিস্টাব্দে ভারতে রেল প্রকল্পের সূচনা হয়েছিল। 26 নম্বর প্রশ্ন, অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠী রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেনি কেন? উত্তর, কারণ রেলপথ বসাতে গিয়ে তাদের জমি, জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, ভারতে কবে টেলিগ্রাফ যোগাযোগ শুরু হয়? উত্তর, 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। 28 নম্বর প্রশ্ন, ভারত থেকে বছরে কী পরিমাণে সম্পদ ব্রিটেনে যেত? উত্তর, 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে বছরে 2 থেকে 3 স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। 29 নম্বর প্রশ্ন, কবে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়? উত্তর, 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়। 30 নম্বর প্রশ্ন, ভারতে সম্পদ নির্গমনের জন্য ব্রিটিশ শাসন কিসের মতো কাজ করত? উত্তর, ভারতের সম্পদ নির্গমনের জন্য ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2-3 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলি। সম্পদ বহির্গমন ও অবশিল্পায়নের ফলাফল আলোচনা করো। উত্তর, সম্পদের বহির্গমন ও অবশিল্পায়নের যৌথ ফলাফল হিসাবে ঔপনিবেশিক ভারতে সাধারণ মানুষের দারিদ্র্য বেড়েছিল, দুর্ভিক্ষের কারণে বহু লোক মারা গিয়েছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা যান। দুর্ভিক্ষগুলিতে সরকারি সাহায্যের পরিমাণও ছিল যৎসামান্য। 1854 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন। একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল 4 কোটি ভারতবাসী আধপেটা খেয়ে দিন কাটায়। দারিদ্র্য দীর্ঘস্থায়ী হওয়ার জন্য ঔপনিবেশিক নীতিকে মূলত দায়ী করা হয়েছিল। এখানে সমানচিহ্নটা হবে না। পরের প্রশ্ন, কেন কৃষক সমাজে চূড়ান্ত সংকট দেখা যায়? কে প্রশাসনকে নতুন করে গড়ে তোলার প্রয়াস নেন? উত্তর, 1769 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ এবং 1770 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর মন্বন্তর দেখা দেয়। ফলে কোম্পানি নিজের রাজস্ব আদায় সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। বাংলায় কোম্পানির নতুন শাসনকর্তা ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের ঘাড়ে নতুন করে করের বোঝা চাপিয়ে দেন। তার উপর 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তাতে সমস্যা আরও বেড়ে যায় এবং কৃষক সমাজ নতুন করে সংকট দেখা দেয়।
1784 সালে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসন নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, দাদন প্রথা বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দাদন কথাটির অর্থ অগ্রিম অর্থ প্রদান। পলাশির যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কর্মচারী ও গোমস্তাদের মাধ্যমে দেশীয় তাঁতিদের দাদন বা অগ্রিম অর্থ দিত। কোম্পানি দাদন নেয়ার ফলে তাঁতিরা তাদের উৎপন্ন দ্রব্য কোম্পানি ছাড়া আর কোথাও বিক্রি করতে পারত না। ক্ষতি স্বীকার করে কম দামে তারা উৎপন্ন বস্ত্র কোম্পানিকে বিক্রি করতে বাধ্য হতো। পরের প্রশ্ন, আমিনি কমিশন কি? উত্তর, 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য ও সরকারকে সুপারিশ করার জন্য একটি কমিশন গঠন করেন। এই কমিশন আমিনি কমিশন নামে পরিচিত। এই কমিশন জমির উর্বরতা অনুযায়ী রাজস্বের হার নির্ধারণ, রাজস্ব আদায় করা, কৃষকদের উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ প্রভৃতি কাজ করত। পরের 5 নম্বর প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা কি? এই ব্যবস্থার ফলাফল আলোচনা করো। উত্তর, উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকার ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্রিটিশ প্রশাসন মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিল। এর জন্য সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করে। এই চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকে ধরা হয়েছিল। এই ব্যবস্থায় কৃষক সমাজের ক্ষেত্রেও বিশেষ সুরাহা হয়নি। নির্দিষ্ট সময় অন্তর রাজস্ব হার সংশোধন করা হতো, উঁচু হারে রাজস্ব আদায় করা হতো এবং বাড়তি রাজস্বের বোঝা মেটাতে গিয়ে ধার করা এবং এটা ধার হয়ে যাবে, সেই ধার শোধ দিতে না পারায় অত্যাচার এসবের মুখোমুখি হতে হতো কৃষকদের। বেশিরভাগ ক্ষেত্রে কৃষকদের জমিগুলি মহাজন ও ব্যবসায়ীদের হাতে কেন্দ্রীভূত হয়েছিল। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশিল্পায়নের প্রভাব জনজীবনে কতটা পড়েছিল? উত্তর, 1813 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়। ফলে ভারতে ব্রিটিশ পণ্য দ্রব্য ছেয়ে যায়। ভারতীয়দের নানা রকম বৈষম্য ও প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছিল। ফলে দেশীয় শিল্পগুলি ধ্বংসের মুখে পড়ে। এই ঘটনায় অবশিল্পায়ন বলে পরিচিত হয়। ব্রিটেনের তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতীয় সুতি বস্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ জীবিকাহীন হয়ে পড়ে। কর্মচ্যুত মানুষেরা কৃষির উপর নির্ভর করলে কৃষি অর্থনীতির উপর চাপ বাড়তে থাকে। দেশীয় শিল্পের অবনমন শুরু হয়। অবশিল্পায়ন নিয়ে ঔপনিবেশিক সরকার কোনো নেতিবাচক ভূমিকা নেননি। অবশিল্পায়নের নেতিবাচক প্রভাব নিয়ে দেশীয় বুদ্ধিজীবীরা অনেকেই ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেছিলেন। এর ফলে কৃষি ও শিল্পের মধ্যে অর্থনীতির সামঞ্জস্য নষ্ট হয়ে পড়ে। পরে একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 7 নম্বরের কোশ্চেনটি, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? পূর্ব ভারতে নীল চাষের জন্য ব্রিটিশ সরকার প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে অগ্রিম টাকা দিয়ে বাংলায় নীল চাষ শুরু করেন। 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের অধিকার ছিল না। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করে। এর ফলে বাংলার বহু অঞ্চলে নীলকর ও কোম্পানির সঙ্গে কৃষকদের সংঘর্ষের পথ প্রস্তুত হতে থাকে। তাছাড়া ক্রমেই চাষিদের উপর নীল চাষ করার জন্য দমনপীড়ন চলতে থাকে। এরই ফলে 1859-60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, অবাধ বাণিজ্য বলতে কি বুঝো? অবাধ বাণিজ্য কিভাবে ভারতে শোষণ পরিস্থিতি তৈরি করায় সাহায্য করেছিল? উত্তর, যে বাণিজ্য নীতিতে সরকার বাণিজ্য কার্যে ন্যূনতম অংশগ্রহণ করে তাকে অবাধ বাণিজ্য বলা হয়। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডের কোম্পানিগুলির মধ্যে ভারতে বাণিজ্য করতে পারত এক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে ইংল্যান্ডের নানা কোম্পানির চাপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরবর্তী সময়ে
ইংল্যান্ডে নানা কোম্পানির চাপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়। তার বদলে ভারতে ইংল্যান্ডের বহু কোম্পানি তাদের পণ্য নিয়ে প্রবেশ করে। এর ফলে ভারতীয় সম্পদ ইংল্যান্ডের অন্যান্য কোম্পানি দ্বারাও শোষিত হওয়া শুরু হয়। ফলে ভারত দ্রুত এক রিক্ত ও শোষিত রাষ্ট্রে পরিণত হয়। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, সূর্যাস্ত আইন কি? এটি পরীক্ষাতে বারবার তোমাদের দিয়ে দেয়। জমিদারদের কাছে চিরস্থায়ী ব্যবস্থা প্রথম দিকে কিছুটা সমস্যার সৃষ্টি করে। প্রাথমিকভাবে জমির মালিকানা জমিদারদের হাতে থাকলেও জমির প্রকৃত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে সূর্য ডোবার আগেই প্রাপ্য খাজনা কোম্পানিকে জমা দিতে হতো, না পারলে জমিদারি অন্যত্র বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব নিয়ে বঙ্কিমচন্দ্র কী সমালোচনা করেছিলেন? উত্তর, বঙ্কিমচন্দ্র তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে চিরস্থায়ী ব্যবস্থার সমালোচনা করেছিলেন। তার ভাষায় জীবের শত্রু জীব, মানুষের শত্রু মানুষ, বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী, জমিদার নামক বড় মানুষ কৃষক নামক ছোট মানুষকে ভক্ষণ করে কৃষকদের পুরো উদ্গ্রস্ত করেন না বটে, কিন্তু যাহা করেন তাহা উপেক্ষা হৃদয় শোণিত পান করা দয়ার কাজ। এই চিরস্থায়ী বন্দোবস্ত বঙ্গদেশের অধঃপাতের চিরস্থায়ী বন্দোবস্ত মাত্র, কিসমৃতকালে ফিরবে না ইংরেজদিগের এ কলঙ্ক চিরস্থায়ী। পরের প্রশ্ন, বাংলার প্রজাদের দুরবস্থা সম্পর্কে অক্ষয় কুমার দত্তের সমালোচনা কী ছিল? উত্তর, যে রক্ষক সেই ভক্ষক। এই প্রবাদ বাংলার ভূস্বামীদের ব্যবহারে দেখা যায়। ভূস্বামী নিজের সিংহাসনে বসলে প্রজারা একদিনের জন্য নিশ্চিন্তে থাকতে পারে না। কখন কি উৎপাত ঘটে এই ভেবে তারা দিনে রাত শঙ্কিত থাকত। এটা 12 নম্বর হবে না। ভূস্বামীর কি কেবল নিজের রাজস্ব নিয়ে পরিতৃপ্ত হবেন, না ছলে বলে কৌশলে তাদের যথা সর্বস্ব গ্রহণ করবেন? তাদের হতদরিদ্র অবস্থা, জীর্ণ শরীর, মলিন বসন কিছুতেই জমিদারের হৃদয়কে বিগলিত করতে পারে না। তাদের চোখে এক ফোঁটা জলও আনতে পারে না। তিনি ন্যায্য রাজস্ব ভিন্ন বাটা আদায়ে রাজস্বের নিয়মাতিরিক্ত বৃদ্ধি, বাটার বৃদ্ধি, বৃদ্ধির বৃদ্ধি, আগমনী পার্বণী হিসাবানী প্রভৃতি অশেষ প্রকার উপলক্ষে করে ক্রমাগত প্রজা নিপীড়ন করতে থাকেন। এই ছিল বাংলার কৃষকদের সম্পর্কে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অক্ষয় কুমার দত্তের সমালোচনা। পরের প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কী বুঝো? উত্তর, ঔপনিবেশিক আমলে মহাজনদের সমাজে বিশেষ ভূমিকা দেখা দেয়। চড়া হারে ও নগদে অর্থে রাজস্ব মেটাতে প্রজাদের ঋণ গ্রহণ করতে হতো। প্রজারা ছিল নিরক্ষর। এই সুযোগে মহাজনরা কারচুপি ও জালিয়াতি করে সুদ আদায় করে যেত। কোম্পানির আইন ছিল জমিদারদের জন্য, ফলে আইনের সাহায্য নিয়ে মিথ্যা মামলা করে প্রজাদের সম্পদ দ্বারা কেড়ে নিত। বিভিন্ন অঞ্চলে যে প্রজা বিদ্রোহ দেখা দিত তার আক্রমণের মূল লক্ষ্য ছিল মহাজন ও মহাজনী ব্যবস্থা। পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, বাগিচা শিল্প কি? উত্তর, নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্পে ইউরোপীয়দের আগ্রহ ছিল। মূলত তাদের উদ্যোগেই বাগিচা শিল্প গড়ে ওঠে। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। বিদেশি কোম্পানিগুলিকে করের ছাড় ও নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। চা ও কফি রপ্তানি ক্ষেত্রে প্রধান হয়ে দাঁড়ায়। মালিক বিদেশি হওয়ায় মুনাফার অর্থ বিদেশে চলে যেত, আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা। উৎপন্ন দ্রব্যগুলিও বিদেশের বাজারে বিক্রি করে তার অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো।
পরের প্রশ্ন, আসামের চা বাগান ও শ্রমিক অধিকার সম্পর্কে কি জানা যায়? উত্তর, বাগিচা শিল্পের শ্রমিক হিসাবে স্থানীয় লোকেদের নিয়োগ করা হতো। সামান্য মজুরি ও চূড়ান্ত দুর্দশার মধ্যে শ্রমিকদের কাজ করতে হতো। ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সর্বপ্রথম শ্রমিকদের অধিকারের পক্ষে সওয়াল করেন। আসামের চা বাগানগুলি ঘুরে ইউরোপীয় মালিকদের অত্যাচার ও শ্রমিকদের দুর্দশার কথা তিনি সঞ্জীবনী পত্রিকাতে প্রকাশ করেন। রামকুমার বিদ্যারত্নেও ধারাবাহিকভাবে সঞ্জীবনী পত্রিকায় কুলি কাহিনী নিবন্ধ লিখতে থাকেন। দ্বারকানাথ ও রামকুমারের উদ্যোগে দেশের মানুষ ও ঔপনিবেশিক শাসকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। ঔপনিবেশিক ভারতে শ্রমিকদের হয়ে লড়াই করার এটি একটি পুরনো নজির। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য কী আইন করা হয়? উত্তর, দাক্ষিণাত্যে ক্রমাগত কৃষক বিদ্রোহ ঘটতে থাকলে 1897 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক সরকার বাধ্য হয়ে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট জারি করেন। এর উদ্দেশ্য ছিল চাষিদের ঋণের বোঝা কিছুটা কমানো। ধার শোধ না হলে চাষিদের গ্রেপ্তার বা আটক করা নিষিদ্ধ হয়। তার বদলে গ্রামে বিচার সভা বসিয়ে সাহুকার ও কৃষকদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঋণ শোধের ব্যবস্থা করা হয়। একইভাবে বাংলায় জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য 1885 খ্রিস্টাব্দে টেনেন্সি অ্যাক্ট ছিল। আইন মোতাবেক অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়, আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। খাজনা বাড়ানোর জন্য জমিদারকে নির্দিষ্ট কারণ দর্শাতে হবে। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশিল্পায়ন কি? 1813 খ্রিস্টাব্দের পর থেকে কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতের আমদানি করা হতে থাকে। ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে। একে বলে অবশিল্পায়ন। বিপুল সংখ্যক মানুষ কর্মচ্যুত হন। কারিগর ও শিল্পীরা জীবিকার জন্য চাষের কাজে যোগ দেয়। ফলে কৃষি অর্থনীতির উপর তীব্র চাপ পড়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিদেশি দ্রব্যে ভারতের বাজারগুলি ছেয়ে যায়। বিভিন্ন দেশীয় শিল্পের অবনমন ঘটে। অবশিল্পায়নে সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। পরের প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যে রত্ন কাকে বলা হতো এবং কেন? 18 শতকের শেষ দিকে থেকে পরবর্তী 1.5 শতকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে পরিচালিত করতে উদ্যোগী হয়েছিল। 1857 সালে বিদ্রোহের পরে বলা হয়, ব্রিটিশ শাসনের যাবতীয় ব্যয়ভার ভারত থেকে বহন করতে হবে। ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা যাবে। ভারতের বাজার ব্রিটিশ পণ্যের জন্য খুলে দেওয়া হয়। 1914 খ্রিস্টাব্দে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলের ব্যবহৃত লোহা ও ইস্পাতের 17% আসত ব্রিটেন থেকে। ভারতের শিল্প ও বাণিজ্যের অভিমুখ ব্রিটেনের স্বার্থে পরিচালিত হতো। তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো। পরের প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে যা জানো লেখো। উত্তর, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে কোম্পানির শাসন চালু হওয়ার পর ভূমি রাজস্ব আদায়ের বিষয় নিয়ে কোম্পানি নতুন করে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। সে সময় মাদ্রাজ অঞ্চলে কোনো বড় মাপের জমিদার না থাকায় ব্রিটিশ কোম্পানি ভূমি রাজস্ব বন্দোবস্ত সরাসরি কৃষকের সঙ্গেই করতে চেয়েছিল। মনে করা হয়েছিল যে কৃষক বা রায়তকে জমির মালিক হিসেবে স্বীকার করে নেওয়া হলে তাদের উপর জমিদারের অত্যাচারকে এড়ানো যাবে। এই কারণে মাদ্রাজ ও বোম্বাইতে চালু হয় রায়তওয়ারি বন্দোবস্ত। এই বন্দোবস্ত চিরস্থায়ী করা হয়নি, তবে এই বন্দোবস্তের শর্ত ছিল রায়তকে ঠিক সময়ে ভূমি রাজস্ব জমা দিতে হবে।
ঔপনিবেশিক প্রশাসন জানিয়ে দিয়েছিলেন যে রায়তকে খাজনা দিতে হবে। অনেক অংশে এই খাজনার হার ছিল উঁচু, এমনকি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার হারে রদবদল হতো না। বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা প্রতিষ্ঠা পায়নি। রায়তওয়ারি বন্দোবস্তের ফলে কৃষক সমাজ স্থানীয় জমিদারদের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে। পরের প্রশ্ন, রেলপথ নির্মাণ কিভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ হয়ে উঠেছিল? উত্তর, রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা। এই প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর জন্য সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কয়লাও কিছুদিন ব্রিটেন থেকে আনা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো। অপরদিকে এর উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের সরিয়ে রাখা হয়েছিল। এজন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। এছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জন নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে জড়িয়ে পড়ে। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ায় পরিবেশ দূষিত হয়। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর জমি, জীবিকা ও সামাজিক মর্যাদায় আঘাত করে এই রেলপথ নির্মাণ। ফলে রেলপথ নির্মাণ ঔপনিবেশিক শাসনের প্রতি একটি অসন্তোষের কারণ হয়ে ওঠে। তো এই ছিল আমাদের আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জয় স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করবে এবং কমেন্ট করবে। আশা করি এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের এই চ্যাপ্টারের কোনো আর প্রশ্ন তোমাদের বাকি নেই। পরীক্ষাতে এগুলিই বারবার ঘুরে ফিরে আসে। তোমরা এই প্রশ্নগুলি সুন্দর করে রেডি করবে পরীক্ষার আগে। থ্যাংক ইউ।